আজ ৩রা মে বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভা প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন। প্রেমেন্দ্র মিত্র কবি, প্রবন্ধকার, গদ্যকার। তার গল্পের প্রসঙ্গ এলে আমাদের স্বাভাবিকভাবেই সবার আগে ঘনাদার কথাই মনে পড়ে বটে, কিন্তু ঘনাদা কাহিনী ছাড়াও তার ছোট গল্পের জগতে অসাধারণত্বের কিছু অভাব নেই, তা বাঙালি পাঠকের অজানা নয়। আজ যে মৃত্তিকা গল্পটি আমাদের গল্পের আসরে পড়ছি এখন, সেটিও ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্রের অনন্য স্বাক্ষর বহন করে। এই গল্পটি সংকলিত হয়েছিল 1952 সালে প্রকাশিত নাভানা প্রকাশনার প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প বইটিতে। আসুন তাহলে শুনে নেওয়া যাক প্রেমেন্দ্র মিত্রের জন্মদিনে তার ছোট গল্প মৃত্তিকা, পাঠে আমি রৌহিন। কাঠা আষ্টেক পুকুর ভরার জমি, তারই ইতিহাস। ভরাট হয়ে পড়ে আছে প্রায় বছর 5 ধরে, এখনো মাটি ভালো করে বসেনি। বর্ষার জলে জলময় হয়ে যায়। আশপাশের গৃহস্থপল্লী হতে শিশুরা নৌকা ভাসাতে ও অপেক্ষাকৃত দুরন্ত হলে মাতামাতি করতে আসে। বাঘ ভেরেন্ডা, কুকশিমে, ছাগল বটি ইত্যাদি ছোট ছোট গাছের ঝোপে ইতিমধ্যেই ছেয়ে গেছে। জল না থাকলে সারাদিন গোচারণের মাঠ রূপে ব্যবহৃত হয় ও বিকালে ছেলেদের খেলার জমিতে পরিণত হয়। এমনি করেই দিন যাচ্ছিল। এমন সময় খবরের কাগজের কোন কোণে কি বিজ্ঞাপন বেরোলো ও জমিটুকুর ভাগ্যবিধাতাদের ইচ্ছায় সাদা কাগজের ওপর কটা কালির আঁচড়ে তার নিত্য নিয়মিত জীবনধারা আবার নতুন পথে প্রবাহিত হলো। রাস্তার পাশে ঝকঝকে দীর্ঘদেহ মোটর এসে নিঃশব্দে থামে। শীর্ণদেহ অকালবৃদ্ধ মারোয়ারি মালিক কন্ট্রাক্টর সঙ্গে করে ভালো করে সমস্ত তদারক করে যায়। স্থির হয় পাকা মোকাম এখন এ নরম জমিতে করা নিরাপদ নয়, কিন্তু জমিটা ফেলে রাখলে তো টাকাটা বসে থাকে। যে কাঠের বোর্ডটায় বড় বড় সাদা অক্ষরে ইংরেজিতে লেখা ছিল প্লট নাম্বার 113, সেটা একদিন তুলে নিয়ে গেল। তার জায়গায় আরেকটা কাঠের বোর্ড পোতা হলো, সেন অ্যান্ড সেন বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টরস। মাটির দোতলা ব্যারাক তৈরি শুরু হলো। কন্ট্রাক্টর এই পরামর্শই দিয়েছিল, বেশ তো একটা টেম্পোরারি মাঠ ব্যারাক তৈরি করে দিন, এক একটা ঘর আলাদাভাবে বেশ ভাড়া দেওয়া যাবে। এখন ডিম্যান্ডই তো হচ্ছে তাই। কুলি মজুর, দিস পুয়ার পিপল, এরা আশ্রয় পাচ্ছে না। এদের দিস উইল বি আ বুন টু দেম। তারপর মাটি বসলে তখন যখন হোক ভেঙে দিলেই চলবে, ততদিন বা জমিটা বসে থাকে কেন? তো মাঠ ব্যারাক তৈরি হলো। ওপরে ও নিচে 27 খানা ঘর। ব্যারাকের পেছনের জমিতে পায়খানা ও কল চৌবাচ্চা। দোতলার সামনে বারান্দা দেওয়া, একতলার সামনে খানিকটা সিমেন্ট দেওয়া রক। সব ঘর নম্বর দেওয়া। নিচের দক্ষিণ দিকের প্রথম ঘর থেকে গুনতি আরম্ভ। নিচে ঘর সর্বসমেত 14টি, উপরে 13। নিচের ও ওপরের ব্যারাকের প্রান্তস্থ ঘর 4টিতেই 2টি করে জানালা। আর কোনো ঘরেই সেসব হাঙ্গামা নেই। একেবারে পূব মুখো একটি করে দরজা ও গরুর চোখের সঙ্গে তুলনায় লজ্জা না পায় এমনই এক একটি পশ্চিম মুখো গবাক্ষ। ঘরগুলির দেওয়াল করগের টিনের আর চাল খোলার। মালিকের হোমরা চোমরা এক খোট্টা দারোয়ান এসে প্রথম দক্ষিণের 1 নম্বর ঘরটি অধিকার করল। শাস্ত্রসম্মত দারোয়ানের সমস্ত লক্ষণগুলি তার ছিল, কেবল চুমড়াবার গোঁপ জোড়া বাদে। এবং অলক্ষণের মধ্যে ছিল পিঠের বা পাঁজরার ঠিক নিচেই একটা প্রকাণ্ড টিউমার। তার রূপ বাঁধানো মোটা বাঁশের লাঠি ছিল, বাঁচখাই গলার আওয়াজ ছিল, ভাং ও গাঁজার নেশা ছিল, লম্বা চওড়া বুলি ছিল, বাঙালির অসারতায় প্রগাঢ় বিশ্বাস ছিল এবং তার নামের পেছনে একটা সিং ছিল। ব্যারাক তদারক করবার ও ভাড়া দেবার বন্দোবস্তের ভার ছিল তার উপরেই। দোতলার 15 নম্বর ঘরের সামনের বারান্দায় একদিন দেখা গেল এক অতি জীর্ণ পুরাতন বহু বর্ণের কাঁথা শুকোচ্ছে দুপুরবেলায়। টালির অত্যাচারে আদিম জমির কোনো অস্তিত্বই নেই। বর্ণবৈচিত্র্যেরও কারণ ওই বিভিন্ন তালির বিভিন্ন বর্ণের কাপড়। দূর থেকে দেখলে সেটিকে কোনো সার্কাসের ক্লাউনের পরিচ্ছদ বলে ভ্রম হতে পারে। কাঁথার সত্ত্বাধিকারীকে দেখলে অবশ্য ক্লাউন বলে ভ্রম হবে না। প্রথম যেদিন লোকটি আসে, হনুমান সিং তখন ভাং ঘুরছিল। সামনের দিকে চেয়ে ধমক দিয়ে বলল, ইয়া ভিক নেই মিলেগা। ভিক্ষা ছাড়া আর কোনো প্রয়োজনে যে আগন্তুক লোকটি
আসতে পারে তার আকৃতি ও বেশভূষা দেখে তা কল্পনা করা কঠিন বটে। চেহারাটা লম্বায় চওড়ায় বেশ অসাধারণ, কিন্তু যেমন অপরিষ্কার তেমনি কুৎসিত। মাথাটা আকারে প্রকাণ্ড, তেমনি চওড়া কপাল, কিন্তু নাকটি থ্যাবড়া। একমাত্র পাতি হাঁসের ঠোঁটের সঙ্গে তার তুলনা করা চলতে পারে। সমস্ত মুখে এতটুকু সুকোমল চামড়া নেই। যুদ্ধ বিধ্বস্ত প্রান্তরের মতো কোনো বিভৎস ব্যাধির অত্যাচারের চিহ্নেই বুঝি ক্ষতবিক্ষত। মাথার চুল সামান্য, কিন্তু ধুলায় তেলে জট পাকানো। তেমনি মোটা অপরিষ্কার দাড়ি গোফের জঙ্গল সারা মুখে। ক্ষৌরকারের সঙ্গে তাদের পরিচয় কখনো হয়েছে কিনা গবেষণার বিষয়। গায়ে ওই কাঁথা এবং পরনে মান্ধাতার আমলের গেরুয়া রঙে ছোপানো এবং এখন বর্ণাতীত বর্ণের তালি গৌরবে প্রায় কাঁথার মতোই সমৃদ্ধ চটের মতো মোটা একটা কাপড়ের থান, সেটি লুঙ্গির ধরনে পরা। এই বস্ত্র এবং হাতের একটি পিতলের ঘটি ছাড়া আর কোনো অস্থাবর সম্পত্তির কোনো চিহ্ন কোথাও ছিল না। সুতরাং তাকে ভিক্ষুক বলে ঠাওরাবার জন্য হনুমান সিং এর কল্পনা শক্তিকে বাহবা দেওয়া যায় না। আপাত প্রতীয়মান ভিক্ষুক মাথাটা শুধু সামনের দিকে ঝুঁকিয়ে বললে অবিচলিত স্বরে, ভাড়া মিলেগা। হনুমান সিং ব্যাঙের মতো উবু হয়ে বসে শিলের উপর নোড়া ঘষছিল। ঘষা থামিয়ে সেই অশোভন অস্বস্তিকর অবস্থা থেকে ঘাড় অতি কষ্টে তুলে অত্যন্ত সন্দিগ্ধভাবে আগন্তুকের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে সে বললে, ক্যা? এক্ষেত্রে নিজের কর্ণকে অবিশ্বাস করা যেতে পারে। লোকটি তেমনি ভাবে মাথাটা সামনে ঝুঁকিয়ে বললে, ভাড়া মিলেগা। এবার একটু অধিক উচ্চস্বরে। তার শ্রবণ শক্তির ওপর এই কটাক্ষ হনুমান সিং এর বোধগম্য হলো কিনা বলা যায় না। সে খানিক নির্বাক থেকে বললে, কোন ভাড়া লেগা? তুম? লোকটি মাথা নেড়ে জানালে, হ্যাঁ। এক এক কামরা কা ভাড়া 10 রুপিয়া। বলে হনুমান সিং নিশ্চিন্ত মনে ঘাড় নামিয়ে আবার শিল নোড়ায় মনোযোগ দিলে, যেন আগন্তুকের দুঃসাহস ও দুরাশার এই যথেষ্ট ভর্ৎসনা। লোকটি জিজ্ঞাসা করলে, আবি দেনে হোগা? আবার ঘর্ষণ শব্দ থামল। जो रोज भाड़ा लेगा वही रोज देना पड़ेगा। तब लेओ। কাঁথার ভেতর থেকে লোমশ সুপুষ্ট পেশিবহুল বাঁ হাতটা বেরিয়ে এলো। এবার হনুমান সিং উঠে দাঁড়ালো। সন্দিগ্ধভাবে নোটটা হাতে নিয়ে বললে, আচ্ছা রহগে। তবে কি ভাড়াটা তোমার শ্রীমুখের দর্শনী দিলুম বাপু? হনুমান সিং ভালো বুঝতে না পেরে বললে, দর্শনী কাহে বলতা? ও অমনি বলতা বাপু। এখন শোনো, দোতলার ওই দক্ষিণের শেষ ঘরটা, ওটায় এখনো কেউ ভাড়া আসেনি। ওইটা আমি নেব, বুঝেছো? हाँ हाँ বুঝেছে, বুঝবে না কেনে, हम কি বেকুব আছে? লেকিন থোড়া ঠেহরো। হনুমান সিং ঘরের ভিতর থেকে একটি লম্বা খাতা বার করে নিয়ে এলো। তারপর পেন্সিলটা মুখে পুরে সরস করবার জন্য একবার লেহন করে বললে, তোমরা নাম क्या बतलाओ? নাম? নাম কি হবে? লিখা হবে, আবার কি হবে? बतलाओ জলদি। এই তো মুশকিলে ফেললে বাপু। 10 বছর তো আর কেউ নাম জিজ্ঞেস করেনি, সে কি আর মনে আছে ছাই? হনুমান সিং চটে উঠে বললে, ই কা তামাশা হতা? রাম, তামাশা করবার এই কি সময়? তোমার নামটি কি শুনি দারোয়ানজি? हमरा नाम काहे पूछता? हमरा नाम हनुमान सिंह है। अभी तुम्हारा नाम बतलाओ। তা আমার নাম লেখো রামচন্দ্র। লিখতে গিয়ে হঠাৎ সচেতন হয়ে উঠে চটে উঠে দারোয়ানজি বললে, ঝুটবাত। না ভাই, নাম ভাড়িয়ে কিছু লাভ আছে কি? তুমি লেখো না, কোনো ভয় নেই। হনুমান সিং 3 বার পেন্সিল চুষে 2 বার মাথা চুলকে অবশেষে লিখতে বাধ্য হলো। কিন্তু এই চোটটার নাম রামচন্দ্রই বা কেমন করে লেখা যায়? অবশেষে মাথায় এক বুদ্ধি জোগালো। লিখলে, কৌশল্যা কি। পেনের দুর্বল শীষ ওইখানে পৌঁছেই ভেঙে গেল। বাকিটা হনুমান কোনোদিন শেষ করেছিল কিনা জানা যায়নি। 15 নম্বর ভর্তি হলো। বেশভূষা একান্ত কৌতূহলোদ্দীপক হলেও 15 নম্বরের এই আদিবাসীটির কার্যকলাপে রহস্যের নামগন্ধ ছিল না। তথাকথিত রামচন্দ্র কাপড় কাচা সাবানের ফেরি করে। সন্দিগ্ধ হয়ে হনুমান সিং কয়েকদিন লোকটার গতিবিধি লক্ষ্য করলে আবিষ্কার করলে শুধু এইটুকু যে কৌশল্যানন্দনের রাঁধা বাড়ার কোনো বালাই নেই। ভোর না হতে সাবানের থলে কাঁধে করে সে বেরিয়ে যায়
দুপুরে ফিরে আসে, আবার বেরিয়ে সন্ধ্যার পর ফিরে এসে সে ঘরের দরজা দেয়। রাতে কোনো কোনো দিন মোটেই আসে না, কিন্তু সে কদাচিৎ। অর্থাৎ এই ঝুটা রামচন্দ্রকে চোট্টা বলে হাজতে দেবার না হোক, ব্যারাক থেকে বার করে দেবার একটি অতি প্রবল অহৈতুক বাসনা মনে জাগ্রত হলেও তার বিরুদ্ধে নালিশ করবার কিছু না পেয়ে হনুমান সিংকে চুপ করেই বসে থাকতে হয়। হনুমান সিংয়ের গোপন বিদ্বেষ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ রামচন্দ্র কিন্তু দেখা হলেই একান্ত প্রীতিতে দিনের মধ্যে 10 বার কুশল সংবাদ জিজ্ঞেস করে বলে, তবিয়ত আচ্ছা হনুমানজি। মনে মনে তার মুন্ডুপাত করে হনুমান সিং গম্ভীরভাবে বলে, তোমার সুই আছে হনুমানজি, কাঁথাটা একটু সেলাই করব। ও 27 নম্বর মে লেখো। 27 নম্বর ইতিমধ্যে ভর্তি হয়েছে। 27 নম্বরের কাছ দিয়েই নিচে নামবার সিঁড়ি। নামতে উঠতে সর্বদাই চোখে পড়ে দুটো উলঙ্গ জীর্ণ দেহ ছেলে অত্যন্ত অপরিষ্কার অবস্থায় পথ জুড়ে সিঁড়ির ওপর বসে বসে পরস্পরের সঙ্গে ক্রন্দনের পাল্লা দিচ্ছে। একটি বামনাকার অতি স্থূলকায় মসি কৃষ্ণবর্ণের লোক একটি 5 হাত কাপড় কোনো মতে জড়িয়ে বারান্দায় বসে থাকে এবং ভেতরের কোনো গোপনচারিণীর উদ্দেশ্যে ক্ষণে ক্ষণে সুমধুর কবিতা রচনা করে। কাজ হচ্ছে, গোষ্ঠীর শ্রাদ্ধ হচ্ছে, 14 পুরুষের পিণ্ডি চটকানো হচ্ছে, গেলা হবে, ছেলে দুটোকে ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরে ফেলে দিলে রাক্ষুসী। অথবা শহরে কলেরা আছে, বসন্ত আছে, প্লেগ আছে, নিউমোনিয়া আছে, কালাজ্বর আছে, ক্ষয়কাশ আছে, এখানে একটা নেই রে? এই মাগিটা আর ছেলে দুটোকে কোনো রোগে ধরে না রে? ঘরের দরজার ছেঁড়া চটের ওপার থেকে প্রতি শ্লোকের সমাপ্তিতে শুধু একটি সাদর সম্ভাষণ আসে নিয়মিতভাবে তীক্ষ্ণ কাঁসা গলায়, ঘাটের মরা। ছেলে দুটো ভীষণ দর্শন লোকটির আবির্ভাবে ক্ষণেকের জন্য কান্না থামিয়ে সবাই তার দিকে চেয়ে রইল। 15 নম্বর জিজ্ঞাসা করলে, আপনাদের ছুঁচটা একটু দিতে পারেন? আমারটা সেলাই করতে গিয়ে ভেঙে গেল। স্থূলকায় লোকটি ক্ষুদ্রকায় দুটি হস্তিচক্ষু নিমিলিত করে শ্লোক রচনায় নিবিষ্ট ছিল বোধহয়। চমকে উঠে চোখ খুলে বললে, সূচ। তারপর খানিক 15 নম্বরের আপাদমস্তক পর্যালোচনা করে বললে, ওই 15 নম্বরে থাকা হয় না? কিসের ব্যবসা? দেখে তো মনে হচ্ছে গলা কাটার। না না, ছুঁচ টুচ হবে না। তারপর পর্দার অপর প্রান্তের উদ্দেশ্যে, এ হারামজাদিকে তো বলে বলে পারলাম না, যত বলি দামি কাপড় চোপড় গুলো বাইরে শুকোতে দিও না, কোন দিন সর্বস্ব যাবে, তাই ছোট লোকের বেটি শুনবে? ছোট লোকের বেটি সমস্ত কথা শুনেছিল কিনা বলা যায় না, কিন্তু পর্দার ওপার থেকে শুধু সেই প্রাচীন সম্বোধন অব্যর্থভাবে এলো, ঘাটের মরা। দামি কাপড় চোপড়ের মধ্যে বাইরের বারান্দার রেলিংয়ে শুকোচ্ছিল একটি মোষে ধরা বহুদিনের ব্যবহারে জেলজেলে আদ্যির পাঞ্জাবি, একটি সমবয়সী দিশি ধুতি ও একটি মোটা সুতোর শাড়ি। প্রথম দুটিতে হয়তো এই পরিবারের কোনো আদিম যুগের সচ্ছলতার সাক্ষ্য ছিল। সেই দামি কাপড় চোপড়ের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে রামচন্দ্র নীরবে আপনার ঘরের দিকে ফিরে চলে গেল। ছেলে দুটো আবার নির্ভয়ে কান্নার প্রতিযোগিতা শুরু করে দিল। সকালে ও সন্ধ্যার পর দোতলার বারান্দা দিয়ে যাতায়াত এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। 5-5টা কয়লার তোলা উনুন বারান্দায় ধরাবার জন্য তখন বার করে দেওয়া হয় এবং সেই 5টি উনুনের মিলিত ধোঁয়া সমস্ত বারান্দাটি এমন করে আচ্ছন্ন করে রাখে যে তার মধ্যে নিঃশ্বাস নেওয়া তো দূরের কথা, দৃষ্টি পর্যন্ত চলা ভার। দোতলার আরো 5টি ঘর ভাড়া হয়েছে। রামচন্দ্র সিঁড়ি দিয়ে উঠে দম বন্ধ করে বারান্দাটুকু দ্রুত বেগে পার হবার মতলব করছিল, কিন্তু এই ধোঁয়ার মাঝেও 27 নম্বরের সামনে জটলা দেখে দাঁড়িয়ে পড়ল। অন্যদিন এই ধোঁয়া দেবার সময়টাতে যে যার দরজা বন্ধ করে বসে থাকে। আজ কিন্তু দেখা গেল দোতলার ভাড়াটেদের আসতে কারুর বাকি নেই, এমনকি নিচে থেকেও কয়েকজনের আগমন হয়েছে। 27 নম্বরের ভেতর থেকে তীক্ষ্ণ কাঁসা গলারই কান্না শোনা যাচ্ছিল। বাইরে 19 নম্বরের বুড়ো শশীশেখর বামনাকার স্থূলকোষ লোকটির হাত ধরে বলছিল, ও আর কিছু নয়, একেবারে খোদ ওলা বিবির দয়া হয়েছে মোহনবাবু, তবে ভয় নেই, যেমন যেমনটি বললাম করুন দেখি, 24 ঘন্টায় আরাম হয়ে যাবে। বুড়ো শশীশেখরের মাথাটা যেন গলার ওপর ভালো করে এঁটে বসবার সময় পায়নি।
অত্যন্ত আলগাভাবে রাখা আছে। সর্বদাই সে মাথা ঘাড়ের উপর নড়ছে ও দুলছে। ভয় হয় কখন টাল না সামলাতে পেরে হড়কে পড়ে যায়। মাথা দোলাতে দোলাতেই শীর্ণ শির ওঠা পাকানো হাতখানি দিয়ে পাশের একটি অপেক্ষাকৃত অল্পবয়স্ক লোকের ছেঁড়া ও ময়লা কোটের হাতটায় একটা টান দিয়ে শশী বললে, আর কি দেখবে হে ভূতনাথ, চলে এসো, ওদিকে যে ঘোড়ার কিস্তিতে দাবা ধরা পড়েছে হে। দাবা যার অমন বেঘরে মারা যেতে বসেছিল, সেই হতভাগ্য লোকটি বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে লক্ষ্যহীন দৃষ্টিতে সামনের দিকে চেয়েছিল। নেহাত যন্ত্রচালিতের মতোই সে বোধহয় এখানে এসে পড়েছিল। যে ঘটনা এখানে এতগুলি লোককে আকৃষ্ট করেছিল তার সম্বন্ধে কোনো কৌতূহলের আভাস মাত্র তার দৃষ্টিতে ছিল না, এবং শুধু দৃষ্টিতে নয়, তার সমস্ত দেহে, বেশভূষায়, আচরণেও এক অসীম, প্রাণহীন, অবসন্ন ও উদাসীন্য। কিছুতেই যেন তার কিছু আসে যায় না। এ ঔদাসীন্য বৈরাগ্য অবশ্য নয়, অনসঞ্জীর্ণ মনের রক্তহীন পাণ্ডুরতা। তার সস্তা ছিটের পুরনো কোটটিতে সবে কোন ফাল্গুন উৎসবে কোন নির্বোধ ছেলে রং দিয়েছিল তাকে রঙিন করতে। নিদারুণ পরিহাসের মতো সে রং এখনো সমস্ত জামাটিতে লেগে আছে, তবে জামাটা পুরনো ও ময়লা হওয়ার দরুন আজকাল যেন রক্তের মতো দেখায়। গায়ের মাপের চেয়ে বড় হওয়ায় আস্তিন দুটো সর্বদাই হাত বাড়িয়ে ঝুলে থাকে, সেগুলো গুটিয়ে রাখবার উৎসাহটুকুও তার নেই। শুকনো চড়ানো গালের দুপাশে, চিবুকে ও ঠোঁটের ওপরে যে সামান্য দাড়ি ও গোঁফের রেখা আছে, তার বর্ণ কি এক অস্বাভাবিক তামাটে গুছে। হাত পাগুলি বেঢপ ও অপরিপুষ্ট, খর্ব দেহের তুলনায় অত্যন্ত বেশি দীর্ঘ। কোনো নগণ্য প্রেসে সে নগণ্য কম্পোজিটরের কাজ করে সারাদিন, এবং সন্ধ্যার পর এসে আজকাল শশী বুড়োর পাল্লায় পড়ে বাজির পর বাজি দাবা খেলে, যতক্ষণ না শশী দাবা খেলার সমস্ত রকম লাঞ্ছনায় তাকে লাঞ্ছিত করে অবশেষে ক্লান্ত হয়ে নিজে থেকেই ছক উল্টে দেয়। দিনের পর দিন এমনভাবে পরাজিত হয়েও এ পর্যন্ত খেলতে বসতে আপত্তি সে কখনো করেনি। নিয়মিতভাবে শশীর আহ্বানে তার ঘরে গিয়ে বসেছে ও নিয়মিতভাবে তার উপহাস অপমান মাথা পেতে নিয়ে শশীর ক্লান্তি না হওয়া পর্যন্ত খেলায় যোগ দিয়েছে। আজ তেমনি যন্ত্রচালিতভাবে শশীর আহ্বানে বিপদগ্রস্ত দাবার উদ্ধার চেষ্টায় সে লেগে গেল। কেন যে সে বারান্দায় এসে দাঁড়িয়েছিল এবং সেখানে অত লোকের ভিড় হবার কারণই বা কি, সে প্রশ্ন তার মনে উদয় পর্যন্ত হয়েছিল কিনা সন্দেহের বিষয়। 22 ও 23 নম্বরের মন্মথ 25 নম্বরের তারিণীর গায়ে একটা ঠেলা দিয়ে বললে, অমন উজবুক কখনো দেখেছিস? কিসের ভয় ও শশীর হুকুমে অমন কুকুরের মতো উঠে বসে জানি না। তারিণী উজবুকের উটের মতো চলবার ধরন খানিক লক্ষ্য করে বললে, দেশে নাকি ওর মাছ ছেলে আছে। মন্মথর অবস্থা ভালো, একসঙ্গে যে ব্যারাকের দুটো ঘর ভাড়া নিতে পারে তার অবস্থা আর মন্দ কি করে বলা যায়। সে ভেঙচে বললে, মাছ ছেলে না আরো কিছু, মাছ পুষতে পয়সা লাগে হে বাপু, ওসব উজবুকের কর্ম নয়। আরে আমি যে ওর বউয়ের চিঠি লুকিয়ে পড়েছি। প্রসঙ্গটা সময়োচিত হচ্ছে না দেখে মন্মথ তাড়াতাড়ি কথাটা ফিরিয়ে নিয়ে বলে, কিন্তু মোহনবাবু, ওই শশী চক্রবর্তীটি একটি আস্ত ঘুঘু, ওর একটি কথায়ও বিশ্বাস করবেন না। ছেলেটাকে একটা ভালো ডাক্তার টাক্তার আনিয়ে দেখান, বুঝেছেন? বাহ, কি ধোঁয়া, দম বন্ধ হয়ে গেল। আয় রে তারিণী। ভেতরে শিশুর কাতরানির শব্দ শোনা যাচ্ছিল, তার সঙ্গে রমণী কণ্ঠের মৃদু কান্নার রব। মোহন দরজা থেকে ধমক দিয়ে বললে, তবু গোঙায় মাগি, গোঙালে তোর ছেলে ভালো হবে? রামচন্দ্র একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলে, কখন থেকে অসুখটা আরম্ভ হয়েছে? মোহনচাঁদ দরজা ধরে যেমন দাঁড়িয়েছিল তেমনি রইল, উত্তর দিলে না। শুধু একবার বিরক্তিপূর্ণ দৃষ্টিতে প্রশ্নকর্তার দিকে চেয়ে বুঝিয়ে দিলে অযাচিত সহানুভূতিতে তার কোনো প্রয়োজন নেই। নিচের 10 ও 11 নম্বর ঘর দুটি ভাড়া নিয়ে যে হিন্দুস্তানি মেয়ে মানুষটি ভাজা ছোলা, ছাতু ইত্যাদির দোকান করেছে, সে দরজার একপাশে দাঁড়িয়ে ভেতরের দিকে কাতর দৃষ্টিতে চেয়েছিল। এই মেয়ে মানুষটি আসার পর প্রথম কিছুদিন তার বিষয় নিয়ে ব্যারাকময় খুব আন্দোলন চলেছিল, এবং মন্মথ ও তারিণী প্রভৃতি কয়েকজন তাকে উঠিয়ে না দিলে এ ব্যারাক ছেড়ে দেবে এমন ঘোষণাও করেছিল। মেয়ে মানুষটির যৌবন পার হয়ে গেলেও দেহের বাঁধুনি ছিল
এবং রং কালো হলেও মুখে এমন একটি শ্রী ছিল যাকে বালকোচিত ছাড়া আর কিছু বলা চলে না। দেখলেই মনে হতো একটি বালককে যেন স্ত্রীলোকের পোশাকে সাজানো হয়েছে। 5টি ছেলে মেয়ে নিয়ে সে 11 নম্বর ঘরে থাকে ও 10 নম্বরে তার ভুজার দোকান চালায়। একদিন সকালে উঠে মনমতো ব্যারাকময় বলে বেরিয়েছিল, আমি তো পাত্তারি গুটলেম বাবা, বদখেয়াল নেই বলবো এমন ধম্মপুত্তুর যুধিষ্ঠির আমি নই, কিন্তু এই এক চালে মাথা দিয়ে যাত্রার সঙ্গে থাকা আমার পোষাবে না। সবাই অবশ্য জিজ্ঞাসা করেছে ব্যাপারটা কি। ব্যাপারের কথা আর কয়ে কাজ কি ভাই, যত সব মেরুয়াবাদীর কাণ্ড হয়েছে, এখানে মানুষ থাকে, শুয়োরের খোঁয়ার। এমনি করে বহুক্ষণ ধরে হেয়ালি গেয়ে ব্যাপারটাকে রহস্যাবৃত করে সকলের কৌতূহল পুরো মাত্রায় উস্কে দিয়ে মনমতো জানিয়েছিল যে ভুজার দোকানের ঘোমটার তলায় যে খ্যামটা নাচ চলেছে সেটি সে কাল স্বচক্ষে দেখেছে ও সকর্ণে শুনেছে, সুতরাং তার পক্ষে বেবুষ্যের সঙ্গে এক চালে মাথা দিয়ে থাকা অসম্ভব। হাজার হোক কায়স্থের ছেলে, তার ঠাকুরদার নাম করলে এখনো 3টে গাঁয়ের লোক কোমর বাঁধে, সে কেমন করে এমন অসুচি জায়গায় যার তার সঙ্গে থাকে বলো। তারিণী বলেছে, তাই তো ভাবি একটা মদ্য রোজগারে নেই, মাগি 5-5টা ছানার আদার জোগায় কেমন করে। বুড়ো শশী আলগা মাথা দোলাতে দোলাতে বলেছে, গুনতে ভুল হলো যে, শুধু 5 নয়, 5.5। হাসি থামলে মনমতো বলেছিল, ঠিক 5.5ও নয়, 6.25 হতে চলল। আবার হাসির হুল্লোড় পড়ে গেছিল। মোহনচাঁদ বলেছিল, তা 5.5ই হোক আর 6.25ই হোক, এগুলি আমদানি হচ্ছে কেমন করে। তবে আর বলছে কি বলে এইবার মনমতো গত রাত্রের সকর্ণে শোনা ও স্বচক্ষে দেখা ঘটনাটির বিবরণ দিয়েছিল। প্রথমে এমনি করে আন্দোলনটা খুব প্রবল ভাবেই শুরু হয়েছিল। প্রতিবেশিনীর স্বভাব চরিত্র সম্বন্ধে কোনো রকম মাথা ব্যথা না থাকলেও পাছে সে কথা স্বীকার করলে ঠাকুরদাদার নামে 3 গাঁয়ের লোককে কোমর বাঁধাবার শক্তি লোপ পায়, এই ভয় সবাই প্রথমে পাল্লা দিয়ে এই বিষয়ে উৎসাহ প্রকাশও করেছিল। কিন্তু কি কারণে বলা যায় না, আন্দোলনটা আপনা হতেই ধীরে ধীরে থেমে গেল। ভুজাবালি নিরুপদ্রবেই তার ব্যবসা চালায় আজকাল। শুধু 7 নম্বরে যে 3টে এঁচড়ে পাকা বকাটে ছোড়া সারাদিন কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে অ্যাপ্রেন্টিসগিরি করে রাত্রে কালিতে ঝুলে ভূত হয়ে ফিরে আসে, তারা মাঝে মাঝে চিৎকার করে হাসাহাসি করে, রোজার ঘাড়ে যদি ভূত চাপে ভাই। রামচন্দ্রের প্রশ্নের উত্তর সেই ভুজাবালি দিলে, এই তো দুপুরবেলায় আমার ছেলিয়ার সঙ্গে খেলা করতেছিল 2 ভাই, তারপর কখন চলে গেছে আমি খেয়াল ভি করি নাই, আমি তো এখন শুনলাম। ভুজাবালি আঁচল দিয়ে চোখের জল মুছে বললে, আমার একটি লড়কি এমনি করে মরে গেল বাবু, নফরাকে আমি নিয়ে যাই ততক্ষণ, ছেলে মানুষের এ বেরামের ঘরে থেকে কাম নাই। মোহন দাঁত খিচিয়ে বললে, থাক, তুমি চটপট সরে পড়ো দেখি এখান থেকে, আদিক্ষেতা করতে তোমায় কেউ ডাকেনি, কোথায় ওর পাঁঠা পাঁঠি মরেছে সেই খবর শোনাতে এসেছেন। আদিক্ষেতা ও পাঁঠা পাঁঠির অর্থ ভুজাবালি বোঝেনি বটে, কিন্তু দাঁত খিচুনিটুকু বুঝে সে বিমর্ষ মুখে সংকুচিত হয়ে ফিরে যাচ্ছিল। ঘাটের মরা, এক কড়ার মুরদ নেই, মুখ আছে আস্তাকুড়ের মতো। যে ছেলেটি সুস্থ ছিল তার হাত ধরে মোহনের স্ত্রী নিজেই এবার বেরিয়ে এসে ভুজাবালির দিকে ফিরে বললে, তুমি নিয়ে যাও তো গো বাছা, এই একরত্তি ঘরে আমি কোথায় যে কি করব ভেবে কুল পাচ্ছি না, যতক্ষণ না ফকির ভালো হয় ততক্ষণ তুমি তোমার কাছেই রেখো, বুঝেছো, তোমায় আমি শেষে কিছু বকশিস ধরে দেবো কোন। আমায় কিচ্ছু দিতে হবে না মা, আমার বড় মন কেমন করতে লাগলো, তাই আপনিই এলাম। শীর্ণ দেহ উলঙ্গ ছেলেটা ভীত কাতর চোখে প্রত্যেকের মুখের দিকে নির্বোধের মতো চাইছিল। তাকে কোলের কাছে টেনে ভুজাবালি বললে, আমরা গোয়ালা মা, আমাদের ঘরে খেলে কোনো দোষ হবে না। মোহনচাঁদ এতক্ষণ নীরবে দাঁড়িয়েছিল, এইবারে ব্যঙ্গের স্বরে বললে, পরম সৎ জাতের কাছে ছেলে রাখা হচ্ছে, মাগি সৎ গোয়ালা, তবে ছেলেগুলো একটা হাঁড়ি, একটা মুচি, একটা মেথর, এই যা। ভুজাবালি হেসে বললে, না বাবু, হাঁড়ি মুচি কেন হতে যাব, আমরা খাঁটি গোয়ালা। হ্যাঁ আমি জানি তুমি গোয়ালা, তুমি নিয়ে যাও। ভেতরে ফকির আবার বমি করছিল, স্বামীর দিকে একবার নিরতিশয় ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে তাল গাছের মতো লম্বা, যক্ষা রোগীর মতো
রক্তহীন কঙ্কালসার রমণীটি ঘরে গিয়ে ঢুকল। কোনো কালে দেহের বর্ণ তার সুগৌরী ছিল, এখন তা কাগজের মতো সাদা হয়ে গেছে এবং গাল বসে গিয়ে দুপাশের হাড় দুটো অত্যন্ত ঠেলে উঠে মুখখানাকে একান্ত কুৎসিত করে দিয়েছে। সেই দুই ঠেলে ওঠা হাড়ের ওপর কয়েক ফোঁটা অশ্রু চিকচিক করছিল। রামচন্দ্র পূর্বের অবজ্ঞা ও অবহেলা করে আবার বললে, দেখুন, আপনার ছেলেকে আমি একটু দেখতে পারি কি? আমার ছেলে কি তামাশা করছে যে রাস্তার লোকের জন্য আমি দরজা খুলে রেখেছি? রামচন্দ্র অবিচলিত স্বরে বলল, আমি দু একটা ওষুধপত্র জানি, হয়তো আপনার ছেলের উপকারও হতে পারে। ওসব জোচ্চুরি বিদ্যে এখানে চলবে না বাপু, আমি রেলের ওপার থেকে আসিনি। মোহনচাঁদ সশব্দে দরজাটা বন্ধ করে দিল। কিন্তু রামচন্দ্র যাবার উদ্যোগ করার আগেই শীর্ণকায়া রমণীটি দরজা খুলে পর্দার ভেতর থেকে মুখ বার করে বললে, আপনি ভেতরে আসুন। সন্ধ্যা হয় হয়, দোতলার অধিবাসীরা সকলে এখনো এসে পৌঁছায়নি। শুধু শশী বুড়ো তার লোহার তোলা উনুনটায় আগুন দিচ্ছিল। শশী কোর্টে প্রকাশ্যে দলিলপত্র নকলের কাজ করে এবং গোপনে কি একটা অমনি হুবহু নকল করবার ব্যবসাও চালিয়ে থাকে। কিছুদিন হলো লিখতে গেলে হাতটা একটু অতিরিক্ত কাঁপে বলে শেষের লাভজনক ব্যবসাটায় একটু ভাঁটা পড়েছে। কোর্টের কাজ আগে শেষ হয় বলে দোতলার বাসিন্দার মধ্যে শশী সবার আগে এসে পৌঁছায়। উনুনে আগুন দিয়ে শশী ঘরে এসে ঢুকলো। তারপর টিনের তোরঙ্গ থেকে বার করে সন্দেহজনক পানীয় খানিকটা গলাধকরণ করে দরজার শেকল তুলে দিয়ে নিচে নেমে গেল। ভুজাওয়ালির দোকান খোলা পড়েছিল, ভুজাওয়ালি সেখানে ছিল না, কিন্তু সেসব ভ্রুক্ষেপ না করে শশী দোকানের পেছনের পর্দাটা ঠেলে নিঃসংকোচে ভেতরে গিয়ে ঢুকলো। কিন্তু বেশি দূর অগ্রসর হওয়া তার হলো না। বাঁশ বাঁকারি দিয়ে তৈরি যে নিচু মাচাটি খাট রূপে ব্যবহার করা হয়, তার উপর কে একটা লোক জানলার দিকে চুপচাপ মুখ করে বসে আছে। ভুজাওয়ালি সেই মাচারই অপর প্রান্তে বসে তার সঙ্গে সহাস্য মুখে আলাপ করছিল। দোকানি হিসেবে ভুজাওয়ালির কর্তব্যচ্যুতিতে হঠাৎ অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে সে বললে, একই রকম দোকান করা শুনি, খদ্দের এসে জিনিস কিনতে পায় না, দোকানি দোকান ছেড়ে ঘরে বসে থাকে। মাচার ওপর উপবিষ্ট লোকটা এবারে মুখ ফেরালো। সে মনমথ। ভুজাওয়ালি চমকিত হয়ে উঠে বললে, কি নেবেন আপনি? তার দিকে ক্রুদ্ধ বিষ দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে শশী বললে, এই এই ছোলা ভাজা আছে? ঈষৎ হেসে কটু বিদ্রুপের স্বরে মন্মথ বললে, দাও গো, ছোলা ভাজা দাও শশীদাকে। দাঁত পড়ে গেলে কি হয়, দাদার আমার শখ আছে গো এখনো, মারি নেড়েই ছোলা ভাজা খাবার বাসনা রাখে। এ মন্তব্যের কোনো উত্তর না দিয়ে শশী জিজ্ঞাসা করলে, তুমি যে এত সকালে এখানে মন্মথ? ছোলা ভাজা খেতে দাদা, তোমার আমার একই দশা। মন্মথ উচ্চৈঃস্বরে হাসতে লাগলো। নীরবে ছোলা ভাজার ঠোঙাটি হাতে নিয়ে মুখ অন্ধকার করে শশী ওপরে উঠে এলো। তারপরে সক্রোধে ঠোঙাটা ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে টিনের তোরঙ্গটা খুলে আরো খানিকটা রঙিন পানীয় গলাধকরণ করল। দরজার সামনে দিয়ে তখন রামচন্দ্র নিজের ঘরে ফিরছিল। শশী ডাকলে, ওহে শোনো শোনো, ওহে রামচন্দ্র, কদিন ধরেই তোমায় একটা কথা বলি বলি করেও সুবিধে পাচ্ছি না। সাবানের থলি বগলে করে রামচন্দ্র দরজায় এসে দাঁড়ালো। শশী বললে, বলি, ওষুধপত্র শিখলে কোথায় হে? তোমার পেটে এত বিদ্যে আছে তা তো জানতাম না। আগে ওষুধপত্র আর কি জানি। রামচন্দ্রর মুখে চোখে সেই চিরন্তন সকৌতুক ব্যঙ্গের ভাব। খুব জানো হে, আবার জানা কাকে বলে? ধুকড়ির ভেতর তোমার অনেক কিছু আছে সন্দেহ হচ্ছে বাবা। মনে মনে ও মোহনের বেটার হিসেব তো আমি চুকিয়েই দিয়েছিলাম, তাকে চাঙ্গা করলে বাবা। তুমি ওষুধপত্র জানো না? বলি, কোপনি টোপনির সাথে ঘুরেছিলে দিন কতক না? তীক্ষ্ণ দৃষ্টিতে শশীকে পর্যবেক্ষণ করে রামচন্দ্র বললে, কোপনি টোপনি কিছু নয়, ও সামান্য অসুখ হয়েছিল, দুটো হোমিওপ্যাথিক বড়ি দিয়েছিলাম, তাতেই সেরেছে। ওষুধপত্র আমি কিছু জানি না। হুম, ওসব বলিতে আমি ভুলছি না বাবা। গোড়াতেই তোমার ধোকরা ধুকরি দেখে আমার মনে হয়েছে এ লোকটা গুণী না হয়ে যায় না। তবে পয়সার চেষ্টায় সংসারে এসে পতিত হয়েছে হয়তো। তা হোক, আমার একটি উপকার তোমায় করতে হবে। ভেতরে এসো, বসো না, বলছি।
রামচন্দ্র কি ভেবে ভেতরে গিয়ে বসল। শশী বলছিল, অনেক ঘুরেছি বাবা এই কোপনির পেছনে পেছনে, সেবাও ঢের করেছি, তবে ঠিক মতো ওষুধ কারুর কাছে পেলাম না। কোথায় কি ত্রুটি হয়ে গেছিল হয়তো। তুমি সংসারে যখন ঢুকেছো তখন তোমার কাছে সে ভয় তো আর নেই। আমার এই কাজটি তোমার করতেই হবে। শশী হঠাৎ গলা নামিয়ে আরেকটু কাছে সরে এসে বললে, এই হাতটির জন্য এই 2 বছরে 2000 টাকার দাম ফসকে গেছে। বিশ্বাস হচ্ছে না, এই হাতখানিকে সোনা দিয়ে মুড়লেও এর উচিত কদর করা হয় না। শশী আবার থামল। মনে মনে সে কি একটা বিষয় তোলপাড় যে করছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। খানিক বাদেই সে হঠাৎ রামচন্দ্রের হাতখানা ধরে ফেলে বললে, ভুল আমি করিনি বাবা, অত কাঁচা ছেলে আমি নই। তুমি একজন গুণী লোক, এ কথা আমি হলফ করে বলতে পারি। তবে দিলাম বাবা তোমার হাতে জান প্রাণ সঁপে, এখন তোমার খুশি হয় রাখো, না হয় মারো। রামচন্দ্র নীরবে বসে রইল। সন্ধ্যার অন্ধকার তখন ঘরের মধ্যে ঘনিয়ে না উঠলে কিন্তু দেখা যেত কোনো অজ্ঞাত কারণে তার সমস্ত মুখ চোখ অসম্ভব রকমের হিংস্র, কঠিন হয়ে উঠেছে। শশী বলতে লাগলো, তোমাদের মতো সাধু সিদ্ধ পুরুষদের যদি বিশ্বাস না করব, তাহলে আর করব কাকে বলো? তোমরা হলে মানুষের ছদ্মবেশে দেবতা। এই হাতখানি এককালে দিনকে রাত, রাতকে দিন করে দিয়েছে। স্বয়ং বিধাতা পুরুষকে নিজের লেখা চিনতে ঘোল খাওয়াতে পারতুম, কিন্তু তলে তলে কোন শত্রুর যে কি তুক করলো। এই 2 বছর কলম ধরেছি কি কাঁপুনি শুরু হয়েছে। মনের দুঃখে হাত কামড়ে রক্ত বার করে ফেলেছি। জলের মতো যা কিছু ব্যয় করেছি, সাধু সন্ন্যাসীর পেছনে ছায়ার মতো ঘুরেছি, কিছুতে কিচ্ছু হলো না বাবা। কি হাল হয়েছে দেখো না। হাতি ঘাল হয়েছি বলে ওই বেটার নেড়ি কুত্তা মন মতো আজ আমায় অপমান করে। দাও বাবা এই হাতখানি আরাম করে, মাসে মাসে 2000 টাকা তোমার পায়ে ঢেলে দেব। আমার মৃগী রোগ আছে বাবা, সে আমি সারাতে চাই না। মাথাটা আপনা থেকে নড়ে, তাও যেমন নড়ে নড়ুক। এই হাতখানি তুমি ভালো করে দাও বাবা, আর কিচ্ছু না। এ নরক যন্ত্রণা আমি আর সইতে পারি না। কোর্টে সামান্য কপি করার কাজটাই যে কি কেঁদে কোকিয়ে করে আসি তা ভগবান জানেন। শশী থেমে হাঁপাতে লাগলো। ঘরের অন্ধকার গাঢ়তর হয়ে এসেছিল। অনেকক্ষণ দুজনেই নীরব রইল। পাশের ঘরে খুটখাট আওয়াজ হচ্ছিল। শশী ডাকলে, ভূতনাথ এসেছো নাকি হে? শুনে যাও তো একবার। ভূতনাথ দরজায় এসে দাঁড়াতে শশী বললে, আলোটা জ্বালো তো হে ঘরের। ভূতনাথ দেশলাই জেলে কেরোসিনের লণ্ঠনটা জ্বালালে। শশী বললে, মাথায় আবার একটা পট্টি বেঁধেছো কেন হে? মৃদুস্বরে ভূতনাথ জানালে, জ্বরের সঙ্গে মাথার বড় যন্ত্রণা হচ্ছে। জ্বর তার খুব বেশি হয়েছিল, চোখ দুটো জ্বরের তারসে রক্তবর্ণ হয়ে উঠেছিল। এবেলাটা উপোস দাও, বুঝেছ? এত মাথার যন্ত্রণায় দাবা খেলেও আর কাজ নেই। আর শোনো, আমার উনুনটা এতক্ষণে ধরে গেছে, হাঁড়িটা চড়িয়ে দুটো চালে ডালে লাগিয়ে দাও দেখি। বড় জরুরি কাজ আছে, এখন আর উঠতে পারছি না। ভূতনাথ হাঁড়ি ও চাল ডাল নিয়ে বেরিয়ে যাচ্ছিল। শশী আরেকবার ডেকে বললে, 2 পয়সার ছোলা ভাজা কিনেছিলাম, খাওয়া আর হয়নি। শুকনো শুকনো খেলে তোমার কোনো দোষ হবে না, বুঝেছো? ঠোঙাটা নিয়ে যাও। আর শুকনো লঙ্কা বোধহয় নেই, বাজার থেকে 2 পয়সার এনে নিও। ওই ছোলার পয়সা আর তাহলে দিতে হবে না, বুঝেছো? এত কথা বুঝেও ভূতনাথের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। ভারবাহী অসহায় পশুর মতো সে মুখে শুধু অসীম অবসন্ন ঔদাসীন্যের অচঞ্চল ছায়া। সে ছোলা ভাজার ঠোঙাটাও নিয়ে বেরিয়ে গেল। রামচন্দ্র এতক্ষণ বাইরে অন্ধকারের দিকে চেয়েছিল। এইবার মুখ ফিরিয়ে শশীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর স্বরে বললে, তোমার নাম শশী নয়। চট করে নিচু হয়ে রামচন্দ্রের পায়ে হাতটা বুলিয়ে নিয়ে শশী বললে, এই তো বাবা, ঠিক চিনেছি। তোমরা হলে ত্রিকালদর্শী, তোমাদের অগোচর কি আর কিছু আছে? জানোই তো বাবা, নামটা কি রকম বিপদে পড়ে পাল্টাতে হয়েছে। রামচন্দ্র প্রস্তর মূর্তির মতো নিশ্চল নিষ্পন্দ হয়ে শুধু ঠোঁট দুটি নেড়ে জিজ্ঞেস করলে, সে নিজে বিষ খায়নি তো? একটা ফড়িং বাতির চারিধারে ঘুরে ঘুরে চিমনির কাঁচে মাথা ঠুকে মরছিল। কিছুক্ষণ সেই সামান্য মাথা ঠোকার শব্দটুকু ছাড়া
ঘরে আর কোনো শব্দের লেশমাত্র রইল না। শশীর বহু রেখাঙ্কিত কুঞ্চিত শীর্ণ মুখের ওপর যেন ক্ষণিক সন্দেহের ছায়াপাত হলো। তারপর চোখ দুটি মিটমিট করে দুটো হাতে রামচন্দ্রের পা দুটো ধরে সে ভীত চাপা কণ্ঠে বললে, অপরাধ নিও না বাবা, 20 বছর তার ভয়ে সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি। আমার সেই থেকেই মৃগী রোগের সূত্রপাত। স্বীকার করছি বাবা, এই মাত্র একবার তোমায় অজান্তে সন্দেহ করে ফেলেছি, 1 সেকেন্ডের জন্য। সত্যি বাবা, পেছন থেকে দেখলে তার সঙ্গে তোমার চেহারায় কোনো প্রভেদ নেই। দোষ নিও না বাবা, আর ওসব কথা জিজ্ঞেস করে কেন আর দগ্ধে মারো, তুমি তো সবই জানো। হঠাৎ সবেগে শশীর হাত দুটো পা দিয়ে সরিয়ে ফেলে রামচন্দ্র উঠে নিজের ঘরে গিয়ে ঢুকল। শশী পেছন পেছন উঠবার চেষ্টা করে বললে, আমার কি করলে বাবা তাহলে? আচ্ছা, সে দেখা যাবে। শশী দরজায় খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলে। তারপর কি ভেবে হঠাৎ অত্যন্ত ব্যস্ত হয়ে ঘরে ঢুকে দরজায় তালা দিলে। শুধু তালা দিয়েই সে সন্তুষ্ট হলো না, টিনের বড় ট্রাঙ্ক ও কাঠের বাক্সটাও দরজায় লাগিয়ে রাখলে এবং পেছনের জানলাটা বন্ধ করে সমস্ত ছিটকিনিগুলো লাগিয়ে দিলে। রান্না হলে ভূতনাথ কয়েকবার এসে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পেল না। অবশেষে একবার ভীত ও বিস্মিত হয়ে দরজায় সজোরে ধাক্কা দিতে ভেতর থেকে শশী জানালে তার হঠাৎ অসুখ করায় সে আজ আর কিছু খাবে না। ভূতনাথ যেন সব জিনিসই বাইরে রেখে দেয় এবং শশীকে আর বিরক্ত না করে। ঘুম না হওয়া পর্যন্ত সে রাত্রিতে হনুমান সিং উপরের ঝুটা রামচন্দ্রের অন্তত লাখবার মনে মনে মুন্ডপাত করেছে। একবার তাকে সাবধান করার জন্য উপরে উঠতে গিয়েও তার লোমশ বাহু দুটির কথা স্মরণ করেই সে কার্যটি আগামীকাল সকালের জন্য মুলতুবি রেখেছে। রামচন্দ্রের ঘর ঠিক হনুমান সিং এর ঘরের ওপরে এবং মাঝেকার ছাদের ব্যবধানটুকুও অতি পাতলা। সুতরাং একটা লোক অনবরত সেখানে সশব্দে সারা রাত পাইচারি করলে নিচের লোকের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠা স্বাভাবিক। গভীর রাত্রে সমস্ত ব্যারাক যখন নিস্তব্ধ হয়ে গেছে, হঠাৎ পায়চারি থামিয়ে রামচন্দ্র নিজের ঘর থেকে বেরিয়ে শশীর দরজায় গিয়ে ধাক্কা দিল। শশীর ঘুম হয়নি। সে ভিতর থেকে ক্ষীণ ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলে, কে? রামচন্দ্র গম্ভীর স্বরে আদেশ করলে, দরজা খোলো। ভেতর থেকে অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সাড়া শব্দ না পেয়ে রামচন্দ্র আবার দরজায় অধিকতর জোরে আঘাত করে দরজা খুলতে আদেশ করলে। তবু দরজা কেউ খুলল না। দরজায় সজোরে একটা পদাঘাত করে রামচন্দ্র বললে, আমার ভেঙে ঢোকবার ক্ষমতা আছে শশী। এবার ভেতর থেকে ক্ষীণ ভীত অনুযোগ এলো, রাত দুপুরে একই অন্যায় উপদ্রব। প্রত্যুত্তরে রামচন্দ্র দরজায় আরেকবার সবলে পদাঘাত করলে। এরপর ভেতরে বাক্স প্যাঁটরা নাড়ার শব্দ পাওয়া গেল এবং খানিক বাদে দরজা খুলে শশী আতঙ্কে পাণ্ডুর মুখ বার করে জিজ্ঞাসা করলে, এত রাতে কি দরকার? রামচন্দ্র উত্তর না দিয়ে ভিতরে ঢুকে দরজাটায় নিজেই তালাটা লাগিয়ে দিলে। তারপর একটি কোণ থেকে বলির জন্য নির্দিষ্ট ছাগের মতো কম্পমান শশীকে টেনে ঘরের মাঝখানে বসিয়ে নিজে তার পাশে উপবেশন করল। লণ্ঠনটা তখনও জ্বলছিল। সেই লণ্ঠনের অনতি উজ্জ্বল আলোকে শশীর স্তব্ধ ছাইবরণ মুখের পানে চেয়ে রামচন্দ্র একবার ঈষৎ হাসল। সে হাসি ভয়ঙ্কর। সংসারটা একেবারে একঘেয়ে নয়। এখানে মাঝে মাঝে অসম্ভব সম্ভব হয় না শশী? আজগুবি ব্যাপারও ঘটে। শশী কোনো উত্তর দিলে না। রামচন্দ্র বললে, তোমায় একটি গল্প বলতে এলাম শশী। ভয় নেই, ছোট গল্প, কিন্তু বোধহয় নেহাত সাধারণ নয়। কেমন, গল্প শুনতে ভালো লাগে না? উত্তরের জন্য খানিক বৃথা অপেক্ষা করে রামচন্দ্র বললে, ধরো তোমার নাম শ্রীপতি আর আমার নাম বিজয়। শশী আকস্মাৎ উন্মাদের মতো চিৎকার করে উঠল, আমি পুলিশ ডাকবো, আমি! চকিতে তার কণ্ঠনালীর ওপর রামচন্দ্রের মুষ্টি অত্যন্ত দৃঢ় হয়ে উঠল। তা হবে না শ্রীপতি, এ গল্পটি তোমায় শুনতেই হবে। শশী দুর্বল দেহে খানিকক্ষণ সেই বজ্রমুষ্টি কণ্ঠ হতে খোলবার চেষ্টা করে হাঁপাতে লাগলো। গলার শিরগুলো তার দড়ির মতো মোটা হয়ে উঠছিল এবং রক্ত জমাট মুখ থেকে সেই কোটরাবিষ্ট চোখ দুটো
যেন বেরিয়ে আসবার প্রবল চেষ্টা করছিল। তার কণ্ঠ থেকে হাত সরিয়ে নিয়ে রামচন্দ্র বললে, তাহলে শোনো, ধরো তুমি অবস্থাপন্ন ঘরের ছেলে, একটি সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করেছো, তার নাম ধরো রাত্রি। বেশ সোজা গল্প না? তারপর সোজাসুজি ভাবেই ধরো তুমি অসৎ চরিত্র, মাতাল, নির্মম, খল, পিশাচ, তোমার স্ত্রীর নারীত্বকে অহরহ অপমান করো। সে তার নিজের সম্মানটুকু বজায় রাখতে চায় বলে তুমি তাকে বেশি করে আরো ভাঙবার চেষ্টা করো। ধরো সে তোমায় মিনতি করে না, পায়ে ধরে না, ভালোবাসতে সাধে না, তোমার উপেক্ষা ও অপমান গ্রাহ্য করে না বলে তুমি দিনের পর দিন তাকে নোয়াবার, তাকে লাঞ্ছিত করবার বৃহৎ হতে বৃহত্তর আয়োজন করো। তাকে অপমান করবার জন্য তার সামনে তুমি বাড়ির দাসীর সঙ্গেও কদর্য আলাপ করতে কুণ্ঠিত হও না। সে একদিন তোমায় স্পষ্ট জানালে সে তোমায় ভালো তো বাসেই না, বরং পশুর মতো ঘৃণা করে। তুমি পদাঘাতে তাকে মাটিতে ফেলে দিয়ে তার মুখে থুতু দিলে। শশী কাতর শব্দ করে মেঝে থেকে উঠে বসে মুখ মুছলে। ভয় নেই, গল্পও বেশি দীর্ঘ নয়। ধরো সে তারপর এক ভয়ানক ব্যভিচার করলে। ধরো বিজয় বলি একটি ছেলে তাকে ভালোবাসত, মাটির পৃথিবীতে যতখানি ভালোবাসা সম্ভব। একদিন সেই বিজয়ের বহু প্রণয় নিবেদন ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এবার এই বিজয়ের সাথেই সে পালিয়ে গেল। ধরো বিজয় আর সে ধরা পড়ল, বিচার হলো, সে নাবালিকা প্রমাণ হলো, বিজয়ের জেল হলো। জেল থেকে বেরিয়ে বিজয় শুনলে রাত্রি আত্মহত্যা করেছে। বিজয় বিশ্বাস করলে না। রাত্রি তার কাছে প্রতিজ্ঞা করেছিল সহস্র অত্যাচারেও নিজের জীবনের ওপর সে বিদ্রোহী হবে না, বিজয়ের মুক্তির অপেক্ষা করবে। কিন্তু রাত্রির নিজের হাতে লেখা আত্মহত্যার স্বীকারপত্র নাকি বিচারের সময় পাওয়া গেছিল। সে পত্র জাল। হুম, আরেকটু বাকি আছে যে শ্রীপতি, এর মধ্যে অধীর হলে চলবে না তো। শশীর দুটো হাত সজোরে নিজের মুষ্টির মধ্যে চেপে রামচন্দ্র তাকে টেনে বসিয়ে দিলে। একটা মানুষের এক মুহূর্তে পশু হয়ে যাওয়া যে কি ভয়ঙ্কর ব্যাপার তা তোমার মতো চিরপশু বুঝতে পারবে না। তবু জেনে রেখো, সেই দিন বিজয় রক্তের পিপাসায় হিংস্র পশু হয়ে গেল। রাত্রির মৃত্যুর জন্য যে দায়ী তার জীবনের হিসেব সে নিজ হাতে তুলে নিলে। তখন ধরো তুমি সমস্ত টাকা কড়ি উড়িয়ে দিয়ে এক জঘন্য পল্লীতে জঘন্য সঙ্গীদের নিয়ে বাস করছো। বিজয় তোমায় খুঁজে বার করলে, কিন্তু তুমি প্রস্তুত ছিলে। সেই নাইট্রিক অ্যাসিডের নিদারুণ ক্ষতচিহ্ন বিজয়ের সারা মুখে এখনো আছে। রামচন্দ্র নিজের মুখখানা শশীর দিকে খানিকটা এগিয়ে নিয়ে গেল। হাসপাতাল থেকে বেরিয়ে তোমার পাত্তা আর পাওয়া গেল না। তুমি একেবারে ডুব মেরেছ। কিন্তু 25 বছর ধরে বিজয় বেশ বদল করেনি। অসম্ভবও সংসারে কখনো কখনো সম্ভব হয় শ্রীপতি। শুধু বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তার বেশি উপার্জনও সে করবার চেষ্টা কখনো করেনি। তোমার প্রাণ নিজের হাতে নেওয়া তার একমাত্র ধ্যান। না না, ও সব চেষ্টা বৃথা শ্রীপতি। উন্মত্তের মতো শশী রামচন্দ্রের হাত ছাড়াবার চেষ্টা করছিল। তার হাত দুটোকে মুচড়ে ধরে রামচন্দ্র বলতে লাগলো, ধরো 25 বছর পর একদিন আপনা হতে তুমি বিজয়ের হাতে কল্পনাতীত ভাবে ধরা দিলে। ধরো গভীর রাত্রে নিদ্রিত বাড়িতে একটি নিরালা ঘরে তুমি আর বিজয় ছাড়া আর কেউ নেই। তারপর ধীরে ধীরে রামচন্দ্র শশীর কণ্ঠনালী চেপে ধরে তার মাথাটা পেছন দিকে বেঁকিয়ে ঘাড়টা দুমড়ে দিতে লাগলো। একটু নাটুকেপনা করলাম শ্রীপতি, ক্ষমা করো। 25 বছর ধরে শুধু যে ক্ষণটি কল্পনা করে দুঃসহ জীবন বহন করবার জোর পেয়েছি, সেই পরম ক্ষণটি কি এক মুহূর্তে নিঃশেষ করে দিতে মন সরে? তাই একটু সাজিয়ে গুছিয়ে অলঙ্কৃত করে জীবনের এই একমাত্র আনন্দটি উপভোগ করলাম শ্রীপতি। কিন্তু বিজয়ের দীর্ঘ 25 বছরের তপস্যা সার্থক হয়েছিল কি? পরের দিনের দৈনিকে খবর বেরোলো, গত রাত্রের প্রবল ভূমিকম্প 2 মিনিট কাল স্থায়ী হইয়াছিল। বালিগঞ্জের অমুক রোডের একটি মাটির দ্বিতল বাটি একেবারে ধূলিসাৎ হইয়া গিয়াছে। শশী চক্রবর্তী নামক এক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ ব্যতীত সে বাটির প্রায় 20 জন অধিবাসীর আর কেহই রক্ষা পায় নাই। অত্যন্ত আশ্চর্যভাবে রক্ষা পাইলেও
দারুণ আঘাতে তাহার সমস্ত অঙ্গে পক্ষাঘাত হইয়াছে। একটি ছোট জমির টুকরোতে মানুষের কাহিনী যখন অমনি জটিল হয়ে উঠেছিল, তখন পৃথিবীর জঠরে বৈজ্ঞানিকেরও অজ্ঞাত কোনো কারণে তরল অগ্নিস্রোতে চঞ্চলতা জেগেছিল। অর্থলোভী কন্ট্রাক্টরের ফাঁকির সুযোগে পৃথিবীর জঠরের কাহিনী মানুষের কাহিনীকে স্পর্শ করে গেল। মাটির ইতিহাস বৈচিত্র্যহীন, সেখানে দিনের পর দিন পুরাতন কথারই একঘেয়ে পুনরাবৃত্তি, কিন্তু সেখানেও বিস্ময় আছে। এক টুকরো কাঠা আষ্টেক পরিমাণ ভূমির ইতিহাসে একদিন একটি নয়, দুটি নয়, একসঙ্গে তিনটি অসাধারণ, অতি বিরল, কল্পনাতীত ঘটনার সমাবেশ হয়েছিল। মারোয়ারি মালিককে কর্পোরেশনের কাছে কিছু কৈফিয়ত দিতে বোধহয় হয়েছিল। সে সামান্য ব্যাপার। ভাঙা বাড়ির জঞ্জাল পরিষ্কার করা হয়ে গেছে, এবার প্রকাণ্ড পাকা ইমারতের ভিত খোঁড়া হয়েছে। আবার রাস্তার সামনে সাইনবোর্ড পোতা হয়েছে, সেন অ্যান্ড সেন বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টরস। কিন্তু সে আরেকটা গল্প। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের গল্প মৃত্তিকা। এই মহান লেখকের জন্মদিনে তার প্রতি এই শ্রদ্ধার্ঘ আপনাদের কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান। জানাতে পারেন আমাদের ফেসবুক পেজেও যে কোনো সময়। আপনাদের পছন্দের কোনো গল্পের ফরমায়েশ থাকলেও তা অবশ্যই জানান। ভবিষ্যতে অবশ্যই সে গল্প পড়ার চেষ্টা করব এই চ্যানেলে। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায় এবং চেতনায় থাকুন নিরন্তর। দেখা হবে যথাসময়ই। আজ তাহলে আসি।